সব জল্পনার অবসান। ব্যাংককে বিমস্টেকের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। 6টি লক্ষ্য সামনে রেখে বিমস্টেক ব্যাংকক ভিশন 2030 চূড়ান্ত। দ্রুততম সময়ের মধ্যে অংশগ্রহণমূলক নির্বাচনী সরকারের মূল এজেন্ডা, ডক্টর ইউনূসের প্রতিশ্রুতি। শেষ পর্যায়ে ঈদের লম্বা ছুটি, কাজের তাগিদে নাগরিক জীবনে ফিরছেন কর্মজীবীরা। অনলাইনে টিকিট না পেয়ে রেল যাত্রীদের ভোগান্তি। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। থাইল্যান্ডের ব্যাংককে শাংগ্রিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের শেষে সাইডলাইনে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত এই বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না। আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে। কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও। পতিত স্বৈরাচারের উস্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে, কথা হয়েছে তা নিয়েও। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। ডক্টর ইউনূস দায়িত্ব গ্রহণের প্রায় 8 মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী। গত 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠান। প্রেস সচিব বলেন, দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব। এদিকে ইউনূস মোদী বৈঠক প্রসঙ্গে ভারতীয় সাংবাদিকদের ব্রিফ করেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগের আশ্বাস দেন তিনি। On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. দু দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 8 মাসের মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী। এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না, কিন্তু এই দুই নেতার বিমস্টেকের মতো আয়োজনের সাইডলাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়েনের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে, সেটি এখন আশা করতেই পারে সব পক্ষ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি কারাপশন কমিশন দুর্নীতি প্রতিরোধ এবং মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতার স্মারক সই করেছে। শুক্রবার দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং এনএসিসি প্রেসিডেন্ট সুচাদ ট্রাকুল কাসিমসুক নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতার স্মারকে স্বাক্ষর করেন। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে এই সমঝোতার স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন আশা প্রকাশ করেন এই সমঝোতার স্মারক উভয় দেশকে দুর্নীতির বিরুদ্ধে আরও কার্যকরভাবে লড়াই করতে সহায়তা করবে। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক সম্ভাবনাকে দক্ষিণ পূর্বে আরও ছড়িয়ে দেওয়া সম্ভব, সেজন্য বিমস্টেকের সদস্যদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। বিমস্টেক সম্মেলনের সমাপনী দিনে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের। এদিন সকাল থেকে তিনি বেশ কয়েকটি অফিসিয়াল সেশনে অংশ নেন। পরে সম্মেলনের শেষ দিনের বক্তব্যে ডক্টর ইউনুস দক্ষিণ এশিয়ার সম্ভাবনার দিকটি তুলে ধরেন। বলেন, সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি একাধিক ভূমি বেষ্টিত দেশ ও ভারতের সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সাহায্য করবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন। রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিমস্টেককে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তার মতে, এই সংকটের সমাধান না হলে পুরো অঞ্চলে হুমকি বাড়বে। এর আগে বিমস্টেক সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়। শুধু অর্থনীতি না, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবেও সংস্থাটিকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা। পরে ব্রিফিংয়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ব্যাংকক ভিশন 2030-এর ঘোষণা দেন। The 6th BIMSTEC Summit Declaration, which reaffirms our commitment towards BIMSTEC and the BIMSTEC Bangkok Vision 2030. সম্মেলন শেষে বাংলাদেশকে বিমস্টেকের নতুন চেয়ারম্যান মনোনয়ন দেওয়া হয়। তার মানে 2 বছর পর বিমস্টেকের 7ম সম্মেলন আয়োজন হবে রাজধানী ঢাকায়। বিমস্টেকে আয়োজন এবার যে কোনো সময় তুলনায় সফল বলা হচ্ছে এবং এই আয়োজনের সফলতাকে পুঁজি করে অন্যান্য যেসব আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোটগুলো রয়েছে সেখান থেকে তারাও যদি শিক্ষা নেয় এবং বিমস্টেকের মতো একটি সংগঠনকে যদি আগামীতে 28 বছরে যেটি সম্ভব হয়নি সেটি যদি আগামীতে আরেকটু কার্যকর অর্থনৈতিক এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এটিকে ব্যবহার করার নিশ্চয়তা তৈরি করা যায়, তাহলেই আসলে এই আয়োজন সফল বলে ধরে নেওয়া যাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ব্যাংকক, থাইল্যান্ড। ঈদের ছুটি প্রায় শেষ হলেও আমেজ এখনো রয়ে গেছে। একদিকে কর্মক্ষেত্রে ফেরার তাড়ায় সড়ক পথে ঢাকা ফিরছে বহু মানুষ। লঞ্চেও ছিল ঢাকায় ফেরা যাত্রীদের উপচে পড়া ভিড়। অন্যদিকে ট্রেনে পরিবার নিয়ে এখনো ঢাকা ছাড়ছে প্রচুর মানুষ। তবে আছে শিডিউল বিপর্যয়ের অভিযোগ, সে সাথে সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েক ঘন্টা অনলাইনে টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। ঈদের ছুটি প্রায় শেষ, তাই শেকড়ের টান ছেড়ে ঢাকায় ফিরছে নগরবাসী। তবে উৎসবের আমেজ এখনো শেষ হয়নি। ঈদের চতুর্থ দিনেও সড়ক পথে ঢাকা ছাড়ছেন মানুষ। সকালে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডের চিত্র এটি। বাস যোগে ঢাকা ছাড়ছেন খুব কম সংখ্যক যাত্রী। অধিকাংশ সিট ফাঁকা রেখে ছাড়তে হচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে ঢাকায় ফিরছেন প্রচুর মানুষ। বাসের টিকিটটা সময় মতো কাটতে পারে নাই, সিট পাই নাই, সে কারণে অগ্রিম চলে যেতে হচ্ছে ছুটি থাকাকালীনও। আমি তো ঢাকাতেই থাকি, আমার মেয়ের বাড়িতে যাচ্ছি, ঈদের পরেই যাবো। ঈদের ছুটিতে যেতে পারি নাই, ছুটি ছিল না আর আব্বুর, এই জন্য যেতে পারি নাই। আজকে 4 তারিখ, আগামীকাল 5 তারিখ, 6 তারিখ, এই 3 দিনে ফেরত যাত্রী অনেক বেশি। 2-3 তারিখের পর থেকে তো আর যাত্রী যাওয়ার কোনো যাত্রী নেই। এদিকে ট্রেনের চিত্র ভিন্ন। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই যাত্রীদের ঢল। তবে আজ ট্রেনের শিডিউল বিপর্যয়ের অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি ট্রেন 30 মিনিট থেকে 1 ঘন্টা দেরিতে ছেড়েছে। সেই সাথে সার্ভার জটিলতায় কয়েক ঘন্টা বন্ধ ছিল অনলাইনে টিকিট বিক্রি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে 3টি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো সময় মতো প্ল্যাটফর্ম ত্যাগ করেছে। সার্ভার জটিলতাও সমাধান হয়েছে। ছোট বাবু তো, যমজ বাবু, এই জন্য
ভাবছি যে ভিড়ের পর মানে ভিড়টা এড়াই যাব, কিন্তু তারপরও দেখছি যে ঈদের আমেজ শেষ হয়নি। আমার 9:10 ট্রেন ছিল রংপুর এক্সপ্রেস, এখন আসে নাই। আরবিআর বন্ধ কথা বলতেছে তারা, এবং কি আমাদের স্ট্যান্ডিং টিকিট দিয়েছে বর্তমানে জামালপুরে যাওয়ার জন্য। যে কয়টা ট্রেন ঢাকা হতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে, অলমোস্ট প্রায় শিডিউল টাইমই গেছে। শুধু 2টা ট্রেন একটু বিলম্ব হয়েছে। ঢাকায় লেটে ঢোকার কারণে এটা লেটে আসতেছে। টিকিট কাটা নিয়ে একটু সমস্যা হচ্ছে গতকাল থেকে, তো এটা সাময়িক সমস্যা ছিল, এখন সলভ। এদিকে সড়কের পাশাপাশি লঞ্চেও বাড়ছে ঢাকায় ফেরা মানুষের চাপ। শনিবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন লঞ্চ কর্তৃপক্ষ। সবাই একসাথে ঢাকা চলে আসবো, সে একটা টেনশন আছে, তো এই চিন্তা করে একটু আগেই ব্যাক করলাম। শুক্রবার একটু ভিড় থাকার কারণ থাকতে পারে, কারণ শনিবার অনেকের খোলা। না, মোটামুটি যেভাবে আমি মনে করছি এরকম হয় না, মোটামুটি স্বাভাবিক চলে আসি। সড়ক, রেল বা নৌপথ যাত্রায় কিছুটা ভোগান্তি হলেও ঈদ আনন্দে ম্লান হয়েছে সব কষ্ট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 20 জন আহত হয়েছেন। এর মধ্যে বাস ট্রাক সংঘর্ষে অন্তত 15 যাত্রী আহত। সকালে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা হয়। যাত্রীরা জানান, ঈদ শেষে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে খুলনা থেকে ঢাকা ফিরছিলেন যাত্রীরা। বাসটি গোপালগঞ্জের সোনাকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 15 যাত্রী। অন্যদিকে একই স্থানে ঘণ্টাখানেক পরেই প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুটি গাড়ি খাদে পড়ে যায়। এতে আহত হন 5 জন। এদিকে টাঙ্গাইলে ট্রাক চাপায় নিহত হয়েছেন এক আনসার কমান্ডার। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 11 জন। সকালে 11টায় আইসিইউতে মারা যান প্রেমা। গেল 2 এপ্রিল গভীর রাতে প্রেমা ও তার পরিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। চুন্তির জাঙ্গালিয়ায় ঝুঁকিপূর্ণ একটি বাঁকে আসলে দ্রুতগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মারা যান প্রেমার বাবা, মা ও ছোট 2 বোন সহ ফুফাতো বোন। চিকিৎসকরা জানান, সঠিক সময় হাসপাতালে নিয়ে আসতে না পারায় সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচানো যায়নি প্রেমাকে। ঢাকা কমার্স কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন প্রেমা। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 প্রবাসী দেশে ফিরেছেন। দিবাগত রাত 1:30 নাগাদ সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আনন্দ ও প্রীতি ভোজের আয়োজন করে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ 8 মাস কারাগারে বন্দি দশার পর 10 জন দেশে ফিরলেন। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া সহ কাগজপত্রে কিছু জটিলতা থাকায় পরবর্তীতে ফিরবেন 2 জন। দেশে ফেরত প্রবাসীরা বলছেন, অন্তর্বর্তী সরকার এবং সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে তারা মুক্ত হয়েছেন। সৌদি দূতাবাস থেকে যোগাযোগের ঘাটতি ছিল, এমন ক্ষোভও প্রকাশ করেন তারা। দলগত বিবেচনায় নয়, স্বাধীনতা কনসার্টে সব ধরনের শিল্পীদের নিয়ে সবাইকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে সবার আগে বাংলাদেশ। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট স্থান পরিদর্শন করে কথা বলেছেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার লক্ষ্যে স্বাধীনতা কনসার্টে আয়োজন হচ্ছে। বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য বলে জানান তিনি। কনসার্টে নিরাপত্তার কথা চিন্তা করে এবার পুরো এলাকা সিসিটিভির আওতায় ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে। যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই। যমুনা ভাঙনের 4 দিন পর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধের পাশে বিকল্প রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। দুপুরে 362 মিটার রিং বাঁধ নির্মাণের কাজ শেষ হয়। বন্ধ হয় জোয়ারের পানি প্রবেশ। এখন রিং বাঁধের ওপর জিও টিউবে বালু দিয়ে সেটি উঁচু করার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা জানায়, ঈদের দিন জোয়ারের তোড়ে বিছট এলাকায় খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধের 200 ফুট অংশে ভাঙন দেখা দেয়। পানির তোড়ে ধসে পড়ে মাটির ঘর বাড়ি, তলিয়ে যায় মাছের ঘের আর কৃষি জমি। বাঁধ মেরামতে সহযোগিতা করছেন সেনা সদস্যরা। দুর্গত এলাকায় ত্রাণ ও চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।
লক্ষ্মীপুরে 6 বছরের শিশু আবিদাকে গুলির ঘটনায় 3 জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত অহিদের স্ত্রী। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে অহিদ। এ নিয়ে শঙ্কিত শিশুটির পরিবার। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো শঙ্কামুক্ত নয় আবিদা। ঈদের পরদিন সন্ধ্যায় লক্ষ্মীপুরের 6 বছরের ছোট্ট আবিদাকে খুব কাছ থেকে গুলি করে প্রতিবেশী ওহিদ। এতে তার কিডনি, লিভার, পাকস্থলী সহ ক্ষতিগ্রস্ত হয়েছে শরীরের অন্যান্য অঙ্গ। এরপর থেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আবিদা হয়েছে অস্ত্রোপচার। ডাক দিলে রেনে তাকায়, মানে কিছু কইবার চায়, কইতে পারে না, মানে ইশার মাথা লাড়ে, কিছু যে গেলে মাথা লাড়ে, ভালো লাগেনি মাথা লাড়ে। কিছু বলতে চাইতেছে আগে আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে আছে, আল্লাহ বলে আপনাদের হয়তো আল্লাহ জীবনটা ফেরত দিতে পারে, আশা আল্লাহ প্রতি আছে, আমাদের আলহামদুলিল্লাহ ভরসা আছে। অবুঝ শিশুকে যারা গুলি করে হত্যা করতে চেয়েছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। আমার মেয়ের যেভাবে মেয়েকে কষ্ট দিয়েছে, অত্যাচার করছে, সবাই যেন দুগুণ শাস্তি বেশি হয়। এইভাবে যেন এলাকাবাসী কোনো লোকজন যেন কোনো লোক ক্ষতি না করতে পারে, সাহস না পায়, যেন এর কারণে আরও অন্যান্য লোকগুলো সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়, মানুষ যেন শান্তি থাকতে পারে। আমার মেয়ের যে এরকম করছে ডাবল হয়ে শাস্তি দেওয়া হোক। ওহিদ, ফাতেমা, ফাহিম এরা 3 জনের ফাঁসি চাই। এই ঘটনায় ওহিদ বাহিনীর প্রধান ওহিদ সহ 3 জনকে আসামি করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। জানিয়েছেন ইতিমধ্যে মামলার 3 নম্বর আসামি ওহিদের স্ত্রী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ওহিদ ও তার ছেলেকে ধরতে অভিযান চলছে। মামলার ঘটনাতে 3 নম্বর আসামি ফাতেমা বেগমকে আমরা সাথে সাথে অ্যারেস্ট করেছি এবং তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান আছে এবং আমরা তাদেরকে যেখানে যে অবস্থায় পাবো আমরা তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবো। পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে অন্য কোনো ঘটনা যাতে সংঘটিত না হয়, এই জন্য ঘটনাস্থল এবং ঘটনাস্থলের আশেপাশে পুলিশের টহল সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জানা গেছে প্রতিপক্ষ ছোট ইউসুফ বাহিনীকে ফাঁসাতে ছোট্ট আবিদাকে গুলি করে ওহিদ বাহিনীর প্রধান ওহিদ, যিনি বর্তমানে পুলিশের অন্যতম সোর্স হিসেবে কাজ করে। সন্ত্রাসী বাহিনীর এমন উত্থানে শঙ্কিত লক্ষ্মীপুরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।